স্বাগতম সবাইকে স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে। বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি, আরিফ। তোমাদের কেমিস্ট্রি ক্লাস করাবো। আমাদের রুটিন অনুযায়ী কেমিস্ট্রি ক্লাসগুলো হয় প্রতি শনিবার। তো গত দিন ক্লাস নেওয়া আসলে সম্ভব হয়নি, তো গত দিনের ক্লাসটি আজকে হওয়ার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। সো সেই অনুযায়ী আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কে কোথা থেকে দেখছি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিব, এবং সাথে সাথে হচ্ছে আমাদের বন্ধুদেরকে মেনশন করে দেব। আর আমরা প্রত্যেকেই ভিডিওটি অবশ্যই শেয়ার করব। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম রাফি, হ্যালো জাহিদ পাঠান। কোন চ্যাপ্টার পড়াবেন? আমরা অর্গানিক কেমিস্ট্রির শেষের দিকের দু একটি টপিক নিয়ে কথা বলবো আজকে। মাগুরা থেকে দেখছে আমাকে, চিটাগং থেকে দেখছে পুষ্পিতা দাস, ঈশিতা ঈশা ওয়ালাইকুম আসসালাম। রাফি ঢাকা থেকে দেখছে, নওগাঁ থেকে আমাকে দেখছে, সিলেট থেকে দেখছে, সাভার থেকে দেখছে। লিটন জিজ্ঞেস করছে আমি কেমন আছি। অবশ্যই আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। বগুড়া থেকে দেখছে, আরও অনেকে এসেছে। সবাই একটু মেনশন করে দিই আমাদের বন্ধুদেরকে, যাতে করে একসাথে ক্লাস করতে পারি মজা করে। এবং আমরা সবাই ভিডিওটি শেয়ার করব, প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করব। আমি এখনই ক্লাস শুরু করছি। আজকে অর্গানিক কেমিস্ট্রির শেষের দিকে আমরা একটু কথা বলবো। বিচ্ছিন্ন দু একটি টপিক নিয়ে সংক্ষিপ্ত আকার একটি ক্লাস নিব, কারণ কেমিস্ট্রি ক্লাসগুলো সাধারণত শনিবারে হয়। আমার ব্যস্ততার কারণে গতদিন ক্লাস নেওয়া সম্ভব হয়নি, সো আজকে নিতে হচ্ছে। তো আজকে যেহেতু নিতে হচ্ছে অন্য একটা দিনে, তো সংক্ষিপ্ত আকারে ক্লাস নিব। আশা করি সবাই ধৈর্য সহকারে ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকে আমাদের টপিক থাকবে, প্রাথমিকভাবে আমরা পড়াবো হচ্ছে অ্যামিন থেকে। প্রোটন আসক্তি বেশি এরকম কয়েকটি যৌগ বলে। নেগেটিভ চার্জ মাত্রই তার প্রোটন আসক্তি বেশি হবে, সেটা তো আমরা সবাই জানি। যে কোনো নেগেটিভ চার্জের কথা বলতে পারি, ক্লোরাইড বলতে পারি, সেটা আমরা ফ্লোরাইড বলতে পারি, অথবা আমরা পানি বলতে পারি, কারণ আমরা জানি পানিতে লোন পেয়ার ইলেকট্রন থাকে, অ্যামোনিয়ার নাইট্রোজেনে লোন পেয়ার ইলেকট্রন থাকে। যাদের কাছে লোন পেয়ার ইলেকট্রন থাকে এবং যারা নেগেটিভ চার্জ ধারণ করে তারা সবাই প্রোটন আসক্তি দেখাতে পারে। আশা করি তুমি বুঝতে পেরেছো। হাফসা জাহান নোয়াখালী থেকে দেখছে, আমাদের পাশের দেশ নোয়াখালী থেকে দেখছে। সো তোমাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসে। অ্যামিন সম্পর্কে কথা বলতে গেলে আমরা প্রথমে চিনতে হবে অ্যামোনিয়াকে। তোমরা সবাই অ্যামোনিয়াকে চিনো, খুবই পপুলার একটি লুইস ক্ষার হচ্ছে অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়াতে মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই একজোড়া মুক্তজোড় ইলেকট্রন অ্যামোনিয়া ডোনেট করতে পারে বিদায় বিজ্ঞানী লুইসের মতবাদ অনুসারে আমরা অ্যামোনিয়াকে বলি একটি লুইস ক্ষার। অ্যামোনিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটি নাইট্রোজেনের তিন পাশে তিনটি হাইড্রোজেন অবস্থান করছে। তিনটি হাইড্রোজেন সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এই তিনটি হাইড্রোজেনের একটি হাইড্রোজেন যদি উঠে যায় তাহলে আমরা একযোজী একটা অ্যামিনো গ্রুপ পাই। এটাকে আমরা অ্যামিনো গ্রুপ বলতে পারি বা অ্যামিনো মূলক বলতে পারি। এই অ্যামিনো গ্রুপ বা অ্যামিনো মূলকটি যদি কোনো একটি অ্যালকাইল গ্রুপ বা কোনো একটি অ্যারাইল গ্রুপের সাথে যুক্ত থাকে তখন আমরা সেই যৌগগুলোকে বলি অ্যামিন।
যদি অ্যামিনো গ্রুপটা একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকে তখন আমরা সেই ধরনের অ্যামিনগুলোকে বলি অ্যালিফেটিক অ্যামিন। অ্যালিফেটিক অ্যামিন। আর যদি অ্যামিনো গ্রুপটা একটা অ্যারাইল গ্রুপ বা একটি বেনজিন রিংয়ের সাথে সংযুক্ত থাকে তখন আমরা সেটাকে বলি অ্যারোম্যাটিক অ্যামিন। অ্যারোম্যাটিক অ্যামিন। তাহলে একেবারে প্রাইমারিলি অ্যামিনকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পেরেছি, একটি হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন এবং পরেরটি হচ্ছে অ্যারোম্যাটিক অ্যামিন। যদি একটি অ্যালিফেটিক গ্রুপ বা অ্যালকাইল গ্রুপের সাথে অ্যামিনো গ্রুপটি যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলছি অ্যালিফেটিক অ্যামিন। আর যদি অ্যামিনো গ্রুপটি একটি অ্যারাইল গ্রুপের সাথে যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলছি অ্যারোম্যাটিক অ্যামিন। তো অ্যামিনে যে বিষয়টা হয় সেটা হচ্ছে সাধারণত অ্যামিন 3 ধরনের হয়, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। যদি অ্যামোনিয়ার একটি হাইড্রোজেন একটি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন আমরা সেটাকে বলি 1 ডিগ্রি অ্যামিন। যদি অ্যামোনিয়ার 2টি হাইড্রোজেন 2টি অ্যালকাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয় তখন আমরা সেটাকে বলি 2 ডিগ্রি অ্যামিন। এবং যদি অ্যামিনের 3টি হাইড্রোজেন 3টি অ্যালকাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয় তখন আমরা সেটাকে বলি 3 ডিগ্রি অ্যামিন। তো আমরা এখানে বেসিক্যালি 1 ডিগ্রি অ্যামিন নিয়ে কথা বলবো, কারণ আমাদের সিলেবাসে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের জন্য স্ট্যান্ডার্ড। তো আমরা 1 ডিগ্রি অ্যামিন নিয়ে বেসিক্যালি কথা বলবো। প্রাথমিকভাবে আসি, আমরা অ্যামিন প্রস্তুত করব। জেনারেল মেথডস অফ প্রিপারেশন বা সাধারণ প্রস্তুত প্রণালী অ্যামিনের। জেনারেল মেথডস অফ প্রিপারেশন, কিভাবে আমরা অ্যামিন প্রস্তুত করতে পারি। অ্যামিন প্রস্তুত করার জন্য আমরা প্রাথমিকভাবে অ্যালিফেটিক অ্যামিনকে বেছে নিয়েছি। আমরা অ্যালিফেটিক অ্যামিন প্রস্তুত করে দেখাবো। অ্যালিফেটিক অ্যামিন। অ্যালিফেটিক অ্যামিন কোন কোন উপায়ে প্রস্তুত করা যেতে পারে আমরা একটু খেয়াল করব। মুখস্থ করতে হবে না, শুধুমাত্র যেভাবে পড়ানো হচ্ছে আমরা খেয়াল করব, আশা করি হয়ে যাবে। তোমরা প্রত্যেকে নিশ্চয় অ্যালকাইল সায়ানাইডের কথা শুনেছো। অ্যালকাইল গ্রুপের সাথে যদি একটি সায়ানো গ্রুপ যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলি অ্যালকাইল সায়ানাইড। এই অ্যালকাইল সায়ানাইডকে যদি বিজারণ করা হয়, অ্যালকাইল সায়ানাইডকে যদি বিজারণ করা হয়, বিজারণ করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা বিজারণ করার জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক ব্যবহার করি। আমি জারণ বিজারণ সম্পর্কে কিছু প্রাইমারি কথাবার্তা তোমাদেরকে আগের দিন বলেছিলাম। সেটা হচ্ছে বিজারণ হচ্ছে, এটা বোঝার উপায় হচ্ছে উৎপন্ন যৌগে হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি পাবে অথবা অক্সিজেন সংখ্যা হ্রাস পাবে। আমাদের আছে অ্যালকাইল সায়ানাইড, তৈরি করতে হবে আর NH2 বা অ্যালকাইল অ্যামিন। অ্যালকাইল অ্যামিন বা এটাকে আমরা বলছি অ্যালিফেটিক অ্যামিন। খেয়াল করি এখানে CN একটা গ্রুপ আছে, আমাদের করতে হবে NH2, অর্থাৎ এক্সট্রা হাইড্রোজেন আনতে হবে। এক্সট্রা হাইড্রোজেন আনার জন্য আমরা কি করেছি? হাইড্রোজেন সংযোজন করেছি। কোন একটি যৌগের সাথে বা কোন একটি স্পিসিসের সাথে যদি হাইড্রোজেন সংযুক্ত করা হয় সেই প্রসেসটাকে আমরা বলি বিজারণ। তাহলে আমরা বলতে পারি অ্যালকাইল সায়ানাইডকে বিজারণ করা হলে অ্যামিন তৈরি হয়। এটা কোন ধরনের অ্যামিন? এটাকে আমরা বলি 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির যে টপিকগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি প্রত্যেকটি টপিকে সমভাবে গুরুত্বপূর্ণ। তবে অ্যামিন পার্টটি অ্যামিন আর হচ্ছে কার্বনিল যৌগ, অ্যামিন কার্বনিল যৌগ এবং জৈব যৌগের সমানতা, এই 3টি পার্ট তোমাদের জন্য ট্রিপল স্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় এই পার্টগুলো থেকে বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, আমি বললাম অ্যালকাইল সায়ানাইডকে যদি আমরা বিজারণ করি সেক্ষেত্রে আমরা অ্যামিন পাবো। একটা উদাহরণ দেখা যাক। ধরো আমি অ্যালকাইল গ্রুপ হিসেবে নিলাম ইথাইল গ্রুপ। ইথাইলের সাথে যদি একটা সায়ানাইড যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলি ইথাইল সায়ানাইড। এই ইথাইল সায়ানাইডকে আমরা যদি বিজারণ করি, বিজারণ করার জন্য আমরা কি ব্যবহার করব? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নামক একটি বিজারক। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই বিজারণে সহায়তা করবে, সে জাইমান হাইড্রোজেন প্রডিউস করবে এবং উৎপন্ন জাইমান হাইড্রোজেন অ্যালকাইল অ্যামিনের সাথে বিজারণ ঘটিয়ে আমরা পাবো হচ্ছে একটি প্রাইমারি অ্যামিন। তাহলে আমরা পেয়ে গেলাম প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন প্রস্তুতির প্রথম প্রিপারেশনটা আমরা জেনে গেলাম।
জান্নাতুল ফেরদৌস ঐশী, আপনার লেখা বুঝি না। আমার লেখা তো বোঝার কথা, আমি তো বোঝা যায় মতো করে লিখছি এবং আমার ফোনের স্ক্রিনে কিন্তু আমি নিজের লেখা স্পষ্ট বুঝতে পারছি। তো আশা করি তুমি বুঝতে পারবে, হয়তোবা নেট প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে। এবার আসি অ্যাসিড অ্যামাইড থেকে আমরা কিভাবে অ্যামিন প্রস্তুত করতে পারি। অ্যাসিড অ্যামাইড, একটা অ্যাসিড অ্যামাইড লিখছি আমি, CH3C+O NH2, ঠিক আছে? এটাকে আমরা বলি অ্যাসিড অ্যামাইড। এই অ্যাসিড অ্যামাইডকে যদি আমরা বিজারণ করি একইভাবে, আমি বলেছিলাম বিজারণ করার জন্য আমরা ব্যবহার করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক ব্যবহার করে আমরা যদি অ্যাসিড অ্যামাইডকে বিজারিত করি তাহলে আমরা পাবো অ্যামিন। আমরা পাবো হচ্ছে অ্যামিন, CH2NH2। এই যে বিজারণ হচ্ছে সেটা একটু বোঝার ট্রাই করি। তোমরা দেখতে পাচ্ছ বাম পাশের যৌগটিতে একটি অক্সিজেন আছে, কিন্তু ডান পাশের যৌগে কোনো অক্সিজেন নেই। আমি বলেছিলাম বিজারণ হলে অক্সিজেন সংখ্যা হ্রাস পায় এবং সাথে সাথে হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি পায়। এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন সংখ্যা হ্রাস পেয়েছে, সুতরাং বিজারণ সম্পন্ন হয়েছে। তাহলে আমরা একই সাথে মনে রাখতে পারি অ্যালকাইল সায়ানাইড এবং অ্যাসিড অ্যামাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহযোগে বিজারণ করা হলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। তাহলে অ্যামিন প্রস্তুতির আমরা দুটো মেথড কথা বলে ফেলেছি। এবার আসি আমরা তৃতীয় একটি উপায়ে অ্যামিন প্রস্তুত করতে পারি। তৃতীয় উপায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করব। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায়ও অ্যাসিড অ্যামাইড থেকে অ্যামিন প্রস্তুত হয়। কোন ধরনের অ্যামিন প্রস্তুত হয়? প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন কারা? আমি একটু আগে বলেছিলাম অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপনের মাধ্যমে যে অ্যামিনো গ্রুপ সৃষ্টি হয় সেটা যদি একটা অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলি প্রাইমারি অ্যামিন। তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? প্রাইমারি অ্যামিন তৈরি হয়। এখানে কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা জেনে নিব। আমি যে কোনো একটা অ্যাসিড অ্যামাইড লিখছি, CH3C+O NH2। এটি হচ্ছে একটি অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডের সাথে আমাদের কি কি দরকার হবে? আমাদের দরকার হবে ব্রোমিন, সাথে দরকার হবে কস্টিক সোডা বা কস্টিক পটাশ। সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেটেড দ্রবণকে আমরা বলি কস্টিক সোডা দ্রবণ। এটা কেমন হতে হবে? কনসেন্ট্রেটেড হতে হবে, ঠিক আছে? এটার কনসেন্ট্রেশন থাকতে হবে হাই। তাহলে অ্যাসিড অ্যামাইডের সাথে ব্রোমিন এবং কস্টিক সোডা সাথে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা পেয়ে যাব প্রাইমারি অ্যামিন। আচ্ছা, বিক্রিয়াটা কেন গুরুত্বপূর্ণ বলেছি সবাই একটু খেয়াল করব। আমি বলছি, দেখো এই যে বিক্রিয়া আমি লিখেছি, বিক্রিয়াটির নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার জন্য কি কি দরকার হয়? প্রথমত দরকার হয় অ্যাসিড অ্যামাইড। 2 নাম্বার দরকার হয় ব্রোমিন। 3 নাম্বারে যেটা দরকার হয় সেটা হচ্ছে কস্টিক সোডা বা কস্টিক পটাশ। কস্টিক সোডা বা কস্টিক পটাশ, যেটাকে আমরা বলি পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তাপমাত্রা। তাহলে এই 4টি বিষয় দরকার হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে। ব্যাপার হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার রেজাল্ট কি? এটার রেজাল্ট হচ্ছে, অর্থাৎ আমি কি উৎপাদ পেতে পারি? রেজাল্ট হচ্ছে প্রাইমারি অ্যামিন তৈরি হয়। প্রাইমারি অ্যামিন তৈরি হয়। আচ্ছা, এই যে প্রাইমারি অ্যামিন তৈরি হচ্ছে, প্রাইমারি অ্যামিনের কি কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, অবশ্যই একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে আমি যত কার্বনের অ্যাসিড অ্যামাইড ব্যবহার করব তার চেয়ে 1 কার্বন কমে একটি প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে।
খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি আমার অ্যাসিড অ্যামাইডটি ছিল 2 কার্বন বিশিষ্ট এবং উৎপন্ন অ্যামিন হচ্ছে 1 কার্বন বিশিষ্ট। এই যে কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে, কার্বন সংখ্যা হ্রাস পাওয়ার কারণে এই প্রসেসটাকে আমরা বলি ডিগ্রেডেশন। এবং বিজ্ঞানী হফম্যান এই প্রসেসটি উদ্ভাবন করেছেন বিদায় ওনার নাম অনুসারে বিক্রিয়াটির নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। ঠিক আছে, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইল অ্যামিনো তৈরি করতে পারি, আমরা চাইলে আবার অ্যারাইল অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিনো তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা তোমরা এই বিষয়গুলো একটু লিখে ফেলো, তারপর আমি কিভাবে অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করতে হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি তোমাদের সাথে 3টি প্রসেস নিয়ে কথা বলেছি অ্যালিফেটিক অ্যামিন প্রস্তুতির জন্য। প্রথম প্রসেসটি ছিল অ্যালকাইল সায়ানাইডকে আমরা বিজারণের মাধ্যমে অ্যালিফেটিক অ্যামিন পেতে পারি। তারপর হচ্ছে আমরা অ্যাসিড অ্যামাইডকে বিজারণের মাধ্যমে অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ব্যবহার করার মাধ্যমে আমরা প্রাইমারি অ্যামিন পেতে পারি। এবং সর্বশেষ যে প্রসেসটি বলেছি সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় অ্যাসিড অ্যামাইডকে কস্টিক সোডা বা কস্টিক পটাশ সহযোগে ব্রোমিনের সাথে যদি বিক্রিয়া দেওয়া হয় এবং আমি যদি সাথে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো প্রাইমারি অ্যামিন উৎপন্ন হচ্ছে। উৎপন্ন প্রাইমারি অ্যামিনে কার্বন সংখ্যা 1 কমে যায়। যেহেতু কার্বন সংখ্যা কমে যায় সেজন্য আমরা বিক্রিয়াটাকে বলি ডিগ্রেডেশন বিক্রিয়া বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আচ্ছা, এ ছিল আমাদের অ্যালিফেটিক অ্যামিন প্রস্তুতি। এবার আমরা দেখব অ্যারোমেটিক অ্যামিন কিভাবে প্রস্তুত করতে পারি। প্রশ্ন হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন কি? অ্যারোমেটিক অ্যামিন হচ্ছে একটি বেনজিন রিংয়ের সাথে যদি একটি অ্যামিনো গ্রুপ যুক্ত থাকে তখন আমরা সেটিকে বলি অ্যারোমেটিক অ্যামিন, বা এটাকে আমরা অনেক সময় অ্যানিলিন নামে ডেকে থাকি, অ্যানিলিন। ঠিক আছে, অ্যারোমেটিক অ্যামিনো আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে। আমরা শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিন নিয়ে কথা বলবো। 1 ডিগ্রি অ্যামিন অর্থাৎ যে অ্যামিনে 2টো হাইড্রোজেন আছে, শুধুমাত্র একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে বিদায় এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন আমরা অ্যালিফেটিক অ্যামিনের মতো করেই প্রস্তুত করতে পারি। যেমন প্রথম প্রসেসটা খেয়াল করি, CONH2 এটা হচ্ছে একটা অ্যামাইড, তবে এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইড। অ্যারোমেটিক অ্যামাইড যেহেতু বেনজিন রিংয়ের সাথে অ্যামাইড গ্রুপটি যুক্ত আছে সেজন্য এটাকে আমরা বলছি অ্যারোমেটিক অ্যামাইড। এই অ্যারোমেটিক অ্যামাইডকে আমরা কি করব, ব্রোমিন এবং কস্টিক সোডা অর্থাৎ কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে যদি উত্তপ্ত করি তাহলে আমরা দেখতে পাবো আমরা একটি অ্যামিন পাচ্ছি। এটি হচ্ছে একটি প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, আমরা একটু আগে পড়েছিলাম হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটিকেও আমরা বলতে পারি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, বা সংক্ষেপে এটাকে আমরা বলতে পারি হফম্যান বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় যে বৈশিষ্ট্যগুলো ছিল সেম বৈশিষ্ট্যগুলো এই বিক্রিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। এই বিক্রিয়ার জন্য দরকার হবে একটি অ্যাসিড অ্যামাইড, কিন্তু এই অ্যাসিড অ্যামাইডটি অ্যারোমেটিক হতে হবে। দরকার হবে ব্রোমিন, দরকার হবে কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড এবং মিশ্রণটাকে উত্তপ্ত করতে হবে। ফলে আমি পাবো একটি প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিনের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এখানে কার্বন সংখ্যা ছিল 7, উৎপন্ন অ্যামিনে কার্বন সংখ্যা হচ্ছে 6। কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে সেজন্য আমরা এটাকে বলছি ডিগ্রেডেশন রিঅ্যাকশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আচ্ছা, কালকের কেমিস্ট্রি এক্সামের আনসারগুলো কখন পাবে? হ্যাঁ, আনসারগুলো আজকেই সাবমিট করা হবে। একটু পরে ক্লাস শেষ হওয়ার পরে আমি আনসার সাবমিট করে দিব। তো তোমরা মিলিয়ে দেখবে কার কত মার্কস হয়েছে এবং সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে।
আচ্ছা, তাহলে একটা প্রসেস আমরা শিখে ফেললাম, হফম্যান বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যারোমেটিক অ্যামিন তৈরি করা যেতে পারে। আমরা অন্য উপায়েও করতে পারি। তোমরা নিশ্চয় নাইট্রোবেনজিনের কথা শুনেছো। নাইট্রোবেনজিন আমরা কোথায় দেখেছিলাম বলো তো দেখি। নাইট্রোবেনজিন, বেনজিনকে যখন 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেনজিনকে, আমি একটু রিভিউ করছি পেছন থেকে যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড সহযোগে বিক্রিয়া দেওয়া হলে আমরা যে বিষয়টি পাই সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, ঠিক আছে। মজার বিষয় হচ্ছে এই বিক্রিয়াটিকে আমরা বলেছিলাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নাইট্রেশনের মাধ্যমে বেনজিন থেকে আমরা পাই নাইট্রোবেনজিন। এই নাইট্রোবেনজিন থেকে আমরা চাইলে অ্যানিলিন প্রস্তুত করতে পারি। কিভাবে প্রস্তুত করতে পারি? আচ্ছা, প্রস্তুত করার জন্য আমি তোমাদেরকে কিছু সহজ মেথড দেখাচ্ছি। দেখো, আমাদের কাছে আছে নাইট্রোবেনজিন, আমাদের প্রস্তুত করতে হবে অ্যানিলিন। আমাদের কাছে আছে নাইট্রোবেনজিন, প্রস্তুত করতে হবে অ্যানিলিন। দেখো, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন পাওয়ার জন্য কি করতে হবে? এখানে দুটো অক্সিজেন ছিল, দুটো অক্সিজেনের জায়গায় দুটো হাইড্রোজেন আনতে হবে। আচ্ছা, কোন একটি উৎপাদে অক্সিজেন আনার উপায় কি? অক্সিজেন আনার উপায় হচ্ছে অক্সিডেশন করা বা অক্সিজেন অ্যাডিশন করা, অক্সিজেন যুক্ত করা। তাহলে আমরা অক্সিজেন যুক্ত করতে হবে। আচ্ছা, আর যদি হাইড্রোজেন আনতে হয় তখন আমরা কি করি? হাইড্রোজেন আনার জন্য আমাদেরকে করতে হয় রিডাকশন বা বিজারণ করতে হয়, ঠিক আছে। সো আমাদের কি করতে হবে? এখানে বিজারণ করতে হবে। বিজারণ করার জন্য আমাদের প্রয়োজন হবে জাইমান হাইড্রোজেন। বিজারণ করার জন্য আমাদের দরকার হবে জাইমান হাইড্রোজেন। আর এই জাইমান হাইড্রোজেন আমি পেয়ে যাব টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়। টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমরা পেয়ে যাই জাইমান হাইড্রোজেন। এই জাইমান হাইড্রোজেন বিজারণের মাধ্যমে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুত করে। নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পারো অবশ্যই প্রশ্ন করবে। আমরা ফেনল থেকেও তোমার অ্যানিলিন প্রস্তুত করতে পারি। ফেনল থেকেও আমরা অ্যানিলিন প্রস্তুত করতে পারি। ফেনলের সাথে আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া দিব। ফেনলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া ইন প্রেজেন্স অফ জিঙ্ক ক্লোরাইড 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফেনল অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অ্যানিলিন বা 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা অ্যানিলিন প্রস্তুত করতে পারি। আবার আমরা চাইলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে বিজারণের মাধ্যমেও করতে পারি। তোমরা নিশ্চয়ই ডায়াজো যৌগের নাম শুনেছ, N2Cl। N2Cl আমি এখানে লিখছি N2Cl। এই গ্রুপটি যদি যুক্ত থাকে তখন আমরা গ্রুপটিকে বলি ডায়াজো গ্রুপ। ডায়াজো গ্রুপ যখন বেনজিনের সাথে যুক্ত থাকে তখন এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি বিজারণ করা হয় জিঙ্ক ক্লোরাইড এবং HCl, জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, তোমরা নাম শুনেছ নিশ্চয়। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বিজারিত হয়ে তৈরি করে অ্যানিলিন। তাহলে অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতির যে প্রসেসগুলো আমরা শিখেছি সেগুলো নিয়ে আচ্ছা, আনসারের কথা বলেছে। আজকে আনসার
ক্লাস শেষে গতকালকের পরীক্ষার আনসারটি তোমাদের কাছে সাবমিট করা হবে। আপাতত আমরা সবাই ক্লাসে কনসেন্ট্রেট করি। আমি তোমাদেরকে অ্যালিফেটিক অ্যামিনের 3টি প্রসেস দেখিয়েছি, তারপর আমি বলেছি কিভাবে আমরা অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করতে পারি। প্রথম যে প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই খাতায় লিখেছো, সেটি হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, যেখানে আমরা অ্যারোমেটিক অ্যামিন থেকে অ্যারোমেটিক অ্যামাইড থেকে বা বেনজানামাইড থেকে আমরা প্রস্তুত করেছি অ্যানিলিন। তারপর 2 নাম্বার প্রসেসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে নাইট্রোবেনজিনকে আমরা বিজারণ করেছি। নাইট্রোবেনজিনকে বিজারণের মাধ্যমে আমরা অ্যানিলিন পেতে পারি। এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে ফেনল থেকে জিঙ্ক ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফেনল অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করার মাধ্যমে অ্যানিলিন উৎপন্ন করতে পারে। ঠিক আছে, আবার আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ থেকেও কিন্তু অ্যানিলিন প্রস্তুত করতে পারি। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণটিকে তোমার জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে বিজারণ করা হলে এটাকে আমরা বলি ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যানিলিন প্রস্তুত করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে কিছু স্পেশাল রিঅ্যাকশন পড়াবো। এর আগে তোমরা আমাকে একটু কনফার্ম করবা তোমরা কি সবকিছু ঠিক মতো বুঝতে পেরেছো কিনা, তোমাদের কি কোনো প্রশ্ন আছে কিনা। আমি তোমাদেরকে একটি প্রশ্ন দিচ্ছি, সবাই প্রশ্নটি আনসার করার ট্রাই করবা। তোমরা একটি প্রশ্ন আনসার করে দেখাবা আমাকে। আচ্ছা, আমি এখানে একটি প্রশ্ন লিখেছি যেখানে ইথাইনকে আয়রন প্রভাবকের মধ্য দিয়ে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া দেওয়া হলে এক্স তৈরি হয়। এক্স যৌগটিকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে ওয়াই তৈরি হয়।
ওয়াইকে টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে বিক্রিয়া দেওয়া হলে জেড তৈরি হয়। উৎপন্ন জেডকে সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলে পি তৈরি হয়। আমার প্রশ্ন হচ্ছে এখানে এক্স, ওয়াই, জেড অ্যান্ড পি এই চারটা রাশি কি হবে? সবাই দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। কারো যদি সংকেতগুলো লিখতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা বাংলায় লিখবে, অর্থাৎ যৌগগুলোর নাম যদি তোমরা লিখতে পারো হয়ে যাবে, আমি বুঝে নিব। রাকিবুল হাসান রনি আমাকে জানিয়েছে এক্স বেনজিন, ওয়াই হচ্ছে নাইট্রোবেনজিন, জেড হচ্ছে অ্যানিলিন। এমডি রাফি এক্স বেনজিন, ওয়াই নাইট্রোবেনজিন, জেড হচ্ছে অ্যানিলিন এবং পি হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ইয়া রাইট এমডি রাফি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার আনসারটি রাইট হয়েছে। আচ্ছা আমরা সবাই একটু খেয়াল করি, এটা হচ্ছে ইথাইন গ্যাস, ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস। এই ইথাইন গ্যাসকে আয়রন প্রবাবকের মাধ্যমে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করা হলে উৎপন্ন হয় বেনজিন। এক্স হচ্ছে বেনজিন। আচ্ছা এই বেনজিনকে যদি নাইট্রেশন করা হয়, নাইট্রেশনের জন্য কি কি দরকার হয়? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই বেনজিনকে যদি নাইট্রেশন করা হয় তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। উৎপন্ন নাইট্রোবেনজিনকে যদি বিজারণ করা হয়, আমরা জানি টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিজারণে ব্যবহার করা হয়। টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্মিলিতভাবে জাইমান হাইড্রোজেন প্রডিউস করে, যেটা আমাদের বিজারণে সহায়তা করে। এই নাইট্রোবেনজিন বিজারণের মাধ্যমে আমাদেরকে প্রদান করে হচ্ছে একটি অ্যানিলিন। এই অ্যানিলিনকে আবার সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করা হয় আমরা যেটা পাই সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আরও অনেকে আনসার করেছো, প্রায় সবারই আনসার ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক আনসারটি দিতে পারার জন্য। আচ্ছা এবার আমরা একটু খেয়াল করি, এই যে সর্বশেষ আমি একটি বিক্রিয়া লিখেছি অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রস্তুতি, এই বিক্রিয়াটিকে বলা হয় ডায়াজুকরণ বিক্রিয়া বা ডায়োজেশন বিক্রিয়া। ডায়াজুকরণ বিক্রিয়া, ডায়াজুকরণ বিক্রিয়া। এই ডায়াজুকরণ বিক্রিয়াটি অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসতে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে ডায়াজুকরণ বিক্রিয়ায় কি কি দরকার হয়? ডায়াজুকরণ বিক্রিয়া দরকার হয় সোডিয়াম নাইট্রাইট এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, অপশানে সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড না থেকে অপশানে নাইট্রাস অ্যাসিডও থাকতে পারে, HNO2 নাইট্রাস অ্যাসিডও থাকতে পারে। কারণ সোডিয়াম নাইট্রাইট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার মাধ্যমে তোমার নাইট্রাস অ্যাসিড তৈরি করে। এই নাইট্রাস অ্যাসিডটা বেসিক্যালি দরকার হয় আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রস্তুতির জন্য। আরেকটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে ডায়াজুকরণ বিক্রিয়ার জন্য তাপমাত্রার দরকার কতটুকু হয় বা ডায়াজুকরণ বিক্রিয়ার তাপমাত্রা কত?
তাপমাত্রা হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যামিন প্রস্তুত করা সম্ভব? আনসার হচ্ছে প্রাইমারি অ্যামিন। আনসার হচ্ছে প্রাইমারি অ্যামিন। সরি, ডায়াজোকরণ বিক্রিয়া কারা দেখাতে পারে? প্রশ্নটা এভাবে আসতে পারে, মাথায় রাখবো 1 ডিগ্রি অ্যামিন ডায়াজোকরণ বিক্রিয়া দেখাতে পারে। 1 ডিগ্রি অ্যামিন ডায়াজোকরণ বিক্রিয়া দেখাতে পারে। তবে এখানে আরো একটা কথা আছে, 1 ডিগ্রি অ্যামিন সকল 1 ডিগ্রি অ্যামিন ডায়াজোকরণ বিক্রিয়া দেখাতে পারে না। শুধুমাত্র অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনগুলো ডায়াজোকরণ বিক্রিয়া দেখাতে পারে। তাহলে আমরা বলবো 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তোমার অ্যানিলিন বিক্রিয়া করার মাধ্যমে তৈরি করে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়ার নাম হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। ওকে, তাহলে আমরা আমাদের টপিক এখানে শেষ করছি। এবার আসি, শনাক্তকারী একটি পরীক্ষা আছে, 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা, যেটাকে আমরা বলি কার্বিল অ্যামিন বিক্রিয়া। আমি লিখছি কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া। সাধারণত পরীক্ষায় বিক্রিয়াগুলো ওভাবে আসে না, পরীক্ষায় জিজ্ঞেস করে কার্বিল অ্যামিন বিক্রিয়ার মাধ্যমে কি শনাক্ত করা হয়। আমরা মাথায় রাখবো 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ কাজে এই বিক্রিয়াটি দেওয়া হয়। 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ বিক্রিয়া। আচ্ছা, কিভাবে শনাক্ত করতে পারি? কার্বিল অ্যামিন বিক্রিয়ায় কি তৈরি হয়? আমি লিখছি কি তৈরি হয়। তৈরি হয় হচ্ছে উগ্র গন্ধযুক্ত আইসোসায়ানেট। উগ্র গন্ধযুক্ত আইসোসায়ানেট। এই আইসোসায়ানেটের গন্ধ বুঝার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি আমাদের স্যাম্পলে কি ছিল, প্রাইমারি অ্যামিন ছিল, সায়ানেট। আচ্ছা, বিক্রিয়া কারা দেখাতে পারে? 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন এবং 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন দুজনে কার্বিল অ্যামিন বিক্রিয়া প্রদর্শন করতে পারে। কার্বিল অ্যামিন বিক্রিয়ার মাধ্যমে 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ করা যায়। কি তৈরি হয়? উগ্র গন্ধযুক্ত আইসোসায়ানেট তৈরি হয়। ঠিক আছে, এতটুকু যদি জানি আমাদের জন্য যথেষ্ট। এরপরও আমি তোমাদেরকে বিক্রিয়া দেখাচ্ছি। এখানে কি কি দরকার হয়? প্রথমত তোমার দরকার হবে একটি প্রাইমারি অ্যামিন। ধরো আমি একটি অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন ব্যবহার করছি। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন ক্লোরোফর্ম এবং অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড। ক্লোরোফর্ম এবং অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করার মাধ্যমে উগ্র গন্ধযুক্ত আইসোসায়ানেট তৈরি করে। এটার নাম হচ্ছে আইসোসায়ানেট। ঠিক আছে, তাহলে কি কি দরকার হয়? দরকার হয় ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটাও পরীক্ষায় আসতে পারে। নিচের কোন বিকারকটি কার্বিল অ্যামিন বিক্রিয়ায় ব্যবহার করা হয়? ক্লোরোফর্ম এবং অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড। আশা করি কিভাবে প্রশ্ন হতে পারে তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি নতুন একটি টপিকের দিকে চলে যাব। তোমাদের কিছু হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে তোমরা জানতে হবে এখানে অ্যামিনের ডিগ্রি জানতে হবে। অ্যামিনের ডিগ্রি, যেটা নিয়ে আমি ক্লাসের শুরুতে একটু কথা বলেছিলাম। তারপর হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতা। অ্যামিন সমূহ মাথায় রাখতে হবে, অ্যামিন সমূহে নাইট্রোজেনের কাছে যেহেতু মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেহেতু অ্যামিন সমূহ লুইস ক্ষার হিসেবে কাজ করে। তাহলে আমরা বলবো এরা লুইস ক্ষার হিসেবে কাজ করতে পারে। লুইস ক্ষার। প্রশ্ন হচ্ছে কোন অ্যামিনের ক্ষারকত্ব সবচেয়ে বেশি? অ্যামিনের ক্ষারকত্বের একটি ক্রম আছে, ক্রমটি পরীক্ষায় অনেক সময় আসে। সেটা হচ্ছে মাথায় রাখতে হবে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা হচ্ছে সবচেয়ে বেশি। তার চেয়ে একটু কম হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, তার চেয়ে কম হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। আমরা মাথায় রাখবো 213। এটা কি? এটা হচ্ছে ক্ষারধর্মিতার ক্রম। এটা পরীক্ষায় আসে, অনেক বেশি ইম্পর্টেন্ট।
আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে কি? হোমওয়ার্ক হচ্ছে অ্যামিনের গুরুত্ব এবং ব্যবহার। অ্যামিনের গুরুত্ব এবং ব্যবহার। বিশেষ করে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা এই থিওরিটিক্যাল অংশগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। এছাড়া গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমরা প্রথমবারের মতোই ফেস করতে যাচ্ছ, সেক্ষেত্রে প্রশ্ন কিভাবে হয় বা হতে পারে সেটা নিয়ে আসলে পুরোপুরি আন্দাজ করা যাচ্ছে না। সো আমরা বিক্রিয়া গুরুত্বপূর্ণ থিওরির সাথে মানে যে বিষয়গুলো আমরা একেবারেই ইগনোর করতাম সেগুলো আমরা একটু দেখে ফেলবো, কারণ কোন ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আমাদের কিন্তু কোনো রকম আইডিয়া নেই। সো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় যেভাবে প্রশ্ন করেছিল আগে ওই প্রশ্ন ব্যাংকগুলো আমরা ফলো করব। ওই প্রশ্ন ব্যাংকগুলো যদি ফলো করি আশা করি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমরা তেমন একটা হতাশ হব না, কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে যারা প্রত্যেকেই আগে পরীক্ষা নিত, এককভাবে পরীক্ষা নিত। সো ওনারাই তো প্রশ্নগুলো করবেন, যেহেতু ওনারাই প্রশ্ন করবেন সো আমরা আগের প্রশ্নগুলোকেও ফলো করতে পারি, ঠিক আছে? তবে থিওরিটিক্যাল পার্টগুলো কোনোভাবেই ইগনোর করা যাবে না। এবার আমরা একটি টপিকের দিকে যাব যেখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, গ্লিসারিন। আমরা এখন জানবো হচ্ছে গ্লিসারিন সম্পর্কে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গ্লিসারিন সম্পর্কে আমরা ইতিমধ্যে কিছু কথা জেনেছি। কেন জেনেছি? কারণ আমি তোমাদেরকে গত ক্লাসে অ্যালকোহল পড়িয়েছিলাম। গ্লিসারিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালকোহল, এটাকে আমরা বলি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কেন ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলা হয়? কারণ আমি ওয়েজ মূলকের সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকোহলকে তিনটি ভাগে শ্রেণীবিন্যস্ত করেছিলাম, মনোহাইড্রিক অ্যালকোহল এবং হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। সো ট্রাইহাইড্রিক অ্যালকোহলকে আমরা বলতে পারি পলিহাইড্রিক অ্যালকোহল, কারণ অ্যালকোহলের সংকেতটা যদি আমি একটু লিখি CH2OH, CHOH, CH2OH, বা এটাকে আমরা বলতে পারি প্রোপেন 1,2,3 ট্রাইঅল। প্রোপেন 1,2,3 ট্রাইঅল, এটা হচ্ছে গ্লিসারিনের সংকেত। গ্লিসারিন হচ্ছে একটি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? আচ্ছা, কিভাবে প্রস্তুত করতে পারি? গ্লিসারিন প্রস্তুত করার জন্য আমাদের অনেকগুলো ওয়ে আছে, তবে আমরা সাধারণত সাবানায়ন বিক্রিয়া তোমরা নিশ্চয় পড়ে এসেছিলে, তেল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণের মাধ্যমে আমরা গ্লিসারিন প্রস্তুত করতে পারি। দুটো প্রসেস আমি তোমাদেরকে বলছি, কমন প্রসেস। একটা হচ্ছে তেল বা চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণ, অম্লীয় আদ্র বিশ্লেষণ। আরেকটা হচ্ছে তেল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। এই দুটো উপায়ে আমরা গ্লিসারিন প্রস্তুত করতে পারি, তবে আমাদের জন্য অপেক্ষাকৃত ইম্পর্টেন্ট হচ্ছে তেল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। আমি তেল বা চর্বির একটি সংকেত লিখছি, CH2OCOR, CHOCOR, CH2OCOR। এটা হচ্ছে আমাদের তেল বা চর্বি, যেটা আমরা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতে পারি। এই তেল বা চর্বিকে যদি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করা হয়, অর্থাৎ একটি তীব্র ক্ষারের সাথে যদি বিক্রিয়া দেওয়া হয়, তাহলে আমরা পাই গ্লিসারিন, এবং গ্লিসারিনের সাথে আমরা পেয়ে যাই সাবান। তবে সাবানটা এখানে মেইন প্রোডাক্ট হিসেবে পেলেও আমাদের ফোকাসে এখন থাকবে গ্লিসারিন, কারণ আমাদের দরকার গ্লিসারিন, ঠিক আছে? এবার আসি, গ্লিসারিন আমরা কোন কাজে ব্যবহার করি। গ্লিসারিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা পানি ধারণ করতে পারে এবং আর্দ্রতা ধরে রাখতে পারে। বিশেষ করে শীতকালীন সময়ে তোমরা জানো আমরা অনেক প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি আমাদের আর্দ্রতা ধরে রাখার জন্য, এবং আমাদের ত্বক যাতে শুষ্ক হয়ে না যায়, ফেটে না যায়, পরিবেশ যাতে আমাদের আর্দ্রতা টেনে নিতে না পারে, সেজন্য আমরা স্কিনের উপর থার্ড একটা লেয়ার তৈরি করার জন্য গ্লিসারিন ব্যবহার করি, ঠিক আছে?
সো বুঝতে পারি গ্লিসারিন আমাদের নিত্যদিনে অনেক বেশি দরকার। এবার আসি গ্লিসারিনের জন্য কিছু শনাক্তকারী পরীক্ষা আমরা দেখব। গ্লিসারিন শনাক্তকারী পরীক্ষা বা শনাক্তকারী বিক্রিয়া আসলে সবকটি শনাক্তকারী বিক্রিয়া হতে পারে না, কারণ কেন হতে পারে না সেটা আমি একটু পরেই বলছি। প্রথমত আসি, একটা বিক্রিয়া দেখাবো গ্লিসারিনের বিক্রিয়ার মধ্যে। প্রথম বিক্রিয়াটা হচ্ছে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া, বা এটাকে আমরা বলতে পারি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া যে কোনো গ্লিসারিন CH2OH 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 গ্লিসারিনের সাথে যদি আমি ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিই, গ্লিসারিনের সাথে আমি যদি ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিই তাহলে কি হবে, গ্লিসারিনের এই হাইড্রোজেনগুলো, OH মূলকের হাইড্রোজেনগুলো সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে। প্রতিস্থাপিত হওয়ার মাধ্যমে এই হাইড্রোজেনগুলো নিজেদের সাথে যুক্ত হয়ে তৈরি করবে হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসটা বুদবুদ আকারে কন্টেনার থেকে বের হয়ে আসবে। এভাবে আমরা কিন্তু গ্লিসারিন বা অ্যালকোহলকে শনাক্ত করতে পারি। এই পরীক্ষাটি আমি তোমাদেরকে অ্যালকোহল শনাক্তকরণের সময়ও বলেছিলাম যে অ্যালকোহলের সাথে যদি ধাতব সোডিয়ামের বিক্রিয়া দেওয়া হয় সেক্ষেত্রে অ্যালকোহলের OH গ্রুপের হাইড্রোজেনগুলো সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয় এবং ওই হাইড্রোজেনগুলো নিজেদের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো এটা আমরা পড়তে পারি প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর আরো বিক্রিয়া আছে, তোমরা একটা বিক্রিয়ার নাম হয়তো শুনেছো যে অ্যাক্রোলিন পরীক্ষা। এই আসলে এতগুলো বিক্রিয়া মনে রাখা সম্ভব না, তাও আমরা এই নামটি মনে রাখবো, অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিন পরীক্ষা হচ্ছে গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা। অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে অ্যাক্রোলিন পরীক্ষা কোনটির মাধ্যমে গ্লিসারিন শনাক্তকরণ করা হয়। যেমন আমি তোমাদেরকে বলি, অ্যালকাইন শনাক্তকরণ করার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি হচ্ছে, আমি বেশ কিছু শনাক্তকারী বিকারকের নাম লিখছি। অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তারপর হচ্ছে 3 নাম্বার ব্রোমিন পানি পরীক্ষা, কার্বিল অ্যামিন পরীক্ষা, তারপর বলতে পারি আমরা অ্যাক্রোলিন পরীক্ষা, ধাতব সোডিয়াম PCl5 পরীক্ষা বা ফসফরাস পেন্টাক্লোরাইড পরীক্ষা। তো এভাবে আরো অনেকগুলো পরীক্ষা আছে যেগুলো থেকে MCQ আসলে আমাদের মাঝে মধ্যে ভুল হয়। সো এই টাইপের যতগুলো পরীক্ষা আমরা বইয়ের মধ্যে পাবো সেগুলো ধারাবাহিকভাবে পড়ে ফেলবো। যেমন অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ আমরা কখন ব্যবহার করি, আমরা অ্যালকাইন 1 শনাক্তকরণের জন্য ব্যবহার করি, অ্যালকাইন 1। আচ্ছা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা কেন করা হয়? ব্রোমিন দ্রবণ পরীক্ষা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা বা পাইবন্ধনের উপস্থিতির পরীক্ষা। তারপর হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা। ব্রোমিন পানি পরীক্ষা আমরা কখন করি? ব্রোমিন পানি পরীক্ষা প্রদান করে হচ্ছে ফিনল। ফিনল শনাক্তকরণের জন্য আমরা ব্রোমিন পানি পরীক্ষাটি সম্পন্ন করে থাকি। এরপর কার্বিল অ্যামিন পরীক্ষা। কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে আমরা অ্যামিনের শনাক্তকরণ সম্পন্ন করি। এরপর হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিন পরীক্ষার মাধ্যমে আমরা শনাক্তকরণ করতে পারি হচ্ছে গ্লিসারিন।
এভাবে আমার এই মুহূর্তে সবকটি মনে পড়ছে না। সো PCl5 পরীক্ষা, ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে কারা বিক্রিয়া দিতে পারে? অ্যালকোহল সমূহ, অ্যালকোহল এবং ফেনল, অ্যালকোহল এবং ফেনল এরা দুজনে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করতে পারে। সো এই টাইপের যতগুলো পাবো আমরা পড়ার সময় সবগুলো একত্রিত করে বুঝে অথবা মুখস্থ করে আমরা স্টোরস করব, যাতে করে পরীক্ষায় আমরা করতে পারি। এবার আসি আমরা বিশেষ কিছু যৌগ সম্পর্কে জানবো। তোমরা এগুলো নোট ডাউন করে ফেলো দ্রুত। আচ্ছা, একজন আমাকে বলেছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা কি পাবো? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। তোমরা অ্যালকিন এবং অ্যালকাইনে পড়েছিলা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা, বা এটাকে আমরা বলতে পারি পাই বন্ধনের উপস্থিতির পরীক্ষা। ঠিক আছে? ওকে, তাহলে আমি আমাদের পরের টপিকে যাচ্ছি। এ পর্যায়ে আমি কিছু স্পেশাল যৌগ সম্পর্কে জানবো। প্রথমত আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিএনটি সম্পর্কে। টিএনটি, এই যৌগটির নাম হচ্ছে টিএনটি। কেন টিএনটি বলা হচ্ছে? কারণ 2 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন এবং 6 নাম্বার পজিশনে 3টি নাইট্রো গ্রুপ যুক্ত আছে। সো টিএনটিকে আমি যদি একটু বিস্তৃত করে লিখি তাহলে আমরা লিখতে পারি 2,4,6 ট্রাইনাইট্রোটলিন, ট্রাইনাইট্রোটলিন। ঠিক আছে, 2,4,6 ট্রাইনাইট্রোটলিনকে বলা হয় টিএনটি। এই টিএনটি কিভাবে প্রস্তুত করতে হয় তোমরা জানো। টলুইনকে নাইট্রেশন করা হলে, এটা হচ্ছে টলুইন, টলুইনকে যদি পরপর 3 বার নাইট্রেশন করা হয়, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড সহযোগে টলুইনকে যদি পরপর 3 বার নাইট্রেশন করা হয় তাহলে আমরা পাই টিএনটি বা ট্রাইনাইট্রোটলিন। এই টিএনটি সম্পর্কে একটু কথা আমরা জানবো, সেটা হচ্ছে টিএনটির ব্যবহার কোন কোন কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে টিএনটি হচ্ছে একটি বিস্ফোরক দ্রব্য, বিস্ফোরক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে তোমার বিশেষ করে গ্রেনেড, বোমা এবং শেল তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে? এছাড়া আরো একটি এভাবে বিস্ফোরক পদার্থ আছে যেটাকে আমরা বলি নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিনের ব্যবহারগুলো আমরা বই থেকে একটু পড়ে ফেলবো। সাধারণত এই জিনিসগুলো কখনো পড়ানো হয় না, কারণ এগুলো নিজেরাই পড়তে হয়, সবগুলো থিওরিটিক্যাল পার্ট। সো এগুলো আমরা বাসায় যে কোনো একটা বই থেকে পড়ে ফেলবো। এরপর আসি ব্রোমিন, ঠিক আছে, এরপর আমরা আসি প্যারাসিটামল সম্পর্কে একটু কথা বলি। প্যারাসিটামল, কয়েকশো খাওনি এমন আমার মনে হয় এখানে কেউ নেই যারা আমাকে দেখছে, প্রত্যেকে পরিচিত। প্যারাসিটামল খুবই কমন একটি ওষুধ এবং সহজলভ্য। এই প্যারাসিটামল ওষুধটা বিশ্বব্যাপী জ্বর এবং মাথা ব্যথার জন্য কিংবা যে কোনো প্রকারের ব্যথার জন্য আমরা প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে প্যারাসিটামলটা গ্রহণ করে থাকি। ঠিক আছে, জ্বর এবং ব্যথানাশক একটি ওষুধ। সো আমরা আসলে এতটুকু জানলে হবে না যে প্যারাসিটামল শুধুমাত্র জ্বর এবং মাথা ব্যথার জন্য কিংবা যে কোনো ব্যথার জন্য ব্যবহার করা হয়। টিএনটির বহুমুখী ব্যবহার আছে, প্যারাসিটামলের বহুমুখী ব্যবহার আছে। তবে ব্যবহার থেকে আমরা যে বিষয়টা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে এটার রাসায়নিক সংকেত।
NHCOCH3, এটাকে বলা হয় প্যারাহাইড্রোক্সি অ্যাসিটানিলাইট। প্যারাহাইড্রোক্সি অ্যাসিটানিলাইট, বা এটাকে অনেক সময় অ্যান ইথানামাইডও বলা হয়, অ্যান ইথানামাইড। ঠিক আছে, তো এটার আমাদের রাসায়নিক নামটা জানতে হবে, যেহেতু আমরা রসায়নটা পড়ছি। এটার নাম হচ্ছে প্যারাহাইড্রোক্সি। কেন? প্যারা অবস্থানে একটি হাইড্রোক্সিল গ্রুপ আছে, সো আমরা বলবো প্যারাহাইড্রোক্সি অ্যাসিটানিলাইট বা অ্যান ইথানামাইড। এটা হচ্ছে প্যারাসিটামলের সংকেত। সো প্যারাসিটামলের সংকেতটা পরীক্ষার জন্য দরকার, এটা আমরা মনে রাখবো। নাহিদা ইয়াসমিন দিনে 8টা করে প্যারাসিটামল খায় সে। আমরা আসলে যে ভুলটা করি সেটা হচ্ছে, আমাদের যখনই কোনো কারণে ব্যথা হয়, ধরো তুমি আজকে কোনো একটা লং জার্নিতে বের হয়েছো, তো অনেকক্ষণ হাঁটার ফলে তোমার বডিতে, তোমার পেশিতে ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ হয়েছে, এই কারণে তোমার ব্যথা হতে পারে সাময়িকভাবে। সেটা যদি তুমি একটু রেস্ট নাও, পরের দিন কিন্তু সেটা কেটেই যায়। তো আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা 1টা 2টো 3টি 4টি একসাথে অনেকগুলো প্যারাসিটামল গ্রহণ করি। ঠিক আছে, অনেকগুলো প্যারাসিটামল একসাথে গ্রহণ করার কারণে সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে গিয়ে আমাদের বডি ফাংশনে অনেক ধরনের ক্ষতি করে। ঠিক আছে, কারণ এই প্যারাসিটামল থেকে কিন্তু পরবর্তীতে কিছু অ্যাসিড সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে। সো প্যারাসিটামল অতিমাত্রায় খেলে আমাদের কিন্তু অ্যাসিডিটি প্রবলেমও হতে পারে, এবং আমাদের কিডনিতে প্রবলেম দেখা দিতে পারে। সো অতিরিক্ত পরিমাণে প্যারাসিটামল গ্রহণ করা থেকে আমরা সবাই বিরত থাকব। সাময়িক কারণে যদি আমাদের ব্যথার উপদ্রব দেখা দেয়, সেক্ষেত্রে আমরা ব্যথানাশক হিসেবে প্যারাসিটামলটা গ্রহণ করব না। ঠিক আছে, আশা করি তোমরা আমার কথাটি বুঝতে পেরেছো এবং সবাই সেটা অ্যাপ্লাই করবা। এবার আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে ডেটল। ডেটলের সংকেতটা আমাদের জন্য দরকার। ওয়ান টু থ্রি ফোর 4-chloro-3,5-dimethyl-phenol। ডেটলের সংকেত হচ্ছে 4-chloro-3,5-dimethyl-phenol। 4-chloro-3,5-dimethyl-phenol, এটা হচ্ছে ডেটলের রাসায়নিক উপাদান। তো ডেটলের মধ্যে বেসিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে 4.8% ক্লোরোজাইলিনল। ডেটলের মূল উপাদান হচ্ছে 4.8% ক্লোরোজাইলিনল। ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন হয় নিচের কোনটি ডেটলের মূল উপাদান? তো আমরা মনে রাখবো 4.8% ক্লোরোজাইলিনল। রাসায়নিক সংকেত হচ্ছে 4-chloro-3,5-dimethyl-phenol। সো আমরা আজকে থেকে যখন ফার্মেসিতে যাব, কোনো কারণে স্যানিটাইজার হিসেবে যখন ডেটল নিব, আমরা বলবো আমাদেরকে একটা 4-chloro-3,5-dimethyl-phenol দেন। ঠিক আছে, সো এটা সবাই অ্যাপ্লাই করে দেখবো কি হয়, কোন ধরনের রিয়েকশন আসে, এবং সেটা আমরা পরবর্তী ক্লাসে কমেন্ট সেকশনে জানিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, ডেটলের ব্যবহারটা আমাদের জন্য দরকার। এটা সাধারণত আমরা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করে থাকি। আমি হলফ করে বলতে পারি যে 2020 সালে সারা পৃথিবীতে যে পরিমাণ ডেটল ব্যবহার হয়েছে, খুব সম্ভবত মানে গত 50 বছরে হয়নি, এবং আগামী 50 বছরও কি হয় কিনা সেটা সন্দেহ আছে। কারণ প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা অনেক বেশি পরিমাণ জীবাণুনাশক ব্যবহার করেছি ডেটল, এবং মাঝখানে কিন্তু সেটা আমাদের জন্য দুষ্প্রাপ্য ছিল, এখন কিন্তু আবার পাওয়া যাচ্ছে। তো এটা বিশেষ করে আগে ডাক্তাররাই ব্যবহার করতো, এখন সাধারণ মানুষের কাছেও থাকে। কোন কাজে ব্যবহার করতো? যখন হচ্ছে তোমার কোনো কারণে কেটে গেলে বা ছিঁড়ে গেলে, কোনো কারণে কেটে গেলে বা ছিঁড়ে গেলে, তো ওই কাটা জায়গা বা ছেঁড়া জায়গা কোনো রকম ইনফেকশন হতে না পারে, কোনো মাইক্রো অর্গানিজম যাতে ওই উন্মুক্ত অংশ দিয়ে আমাদের বডিতে প্রবেশ করতে না পারে, সেই জন্য মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে একটা ব্যারিয়ার তৈরি করার জন্য জীবাণুনাশক হিসেবে আমরা ডেটলটা ব্যবহার করে থাকি।
আচ্ছা, এরপর ফাইনালি যেটা আমি তোমাদেরকে বলবো, আরেকটি টপিক তোমরা বাসায় পড়বা, সেটা হচ্ছে পলিমার ও প্লাস্টিসিটি। পলিমার ও প্লাস্টিসিটি এখান থেকে কি কি পড়তে হবে? পলিমার ও প্লাস্টিসিটি অংশ থেকে আমরা প্রকারভেদগুলো পড়ব এবং হচ্ছে উদাহরণগুলো থেকে অনেক প্রশ্ন হয়। নিচের কোনটি হোমো পলিমার বা যৌথ পলিমার, নিচের কোনটি সংশ্লেষিত পলিমার, নিচের কোনটি কৃত্রিম পলিমার, নিচের কোনটি প্রাকৃতিক পলিমার, বা নিচের কোনটি অর্ধ কৃত্রিম পলিমার, এভাবে হতে পারে। বা নিচের কোন পলিমারটি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, নিচের কোন পলিমারটি ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, এভাবে অসংখ্য প্রশ্ন আসতে পারে এখান থেকে। সো আমরা পলিমার এবং প্লাস্টিসিটিটা মেইন বই থেকে একেবারে বিস্তারিত পড়ব। বিগত কয়েকটা লেকচারে আমরা অর্গানিক কেমিস্ট্রিটা মোটামুটিভাবে কাভার করেছি। এর বাইরেও আরও অনেক কিছু থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, এবং তোমাদের সমস্যার উপর ভিত্তি করে আমরা দেখব সেটা কিভাবে সমাধান করা যায়। তো অফিসিয়ালি আমি অর্গানিক কেমিস্ট্রির ক্লাস এখানেই শেষ করছি। তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রায় সবকটি টপিকই পড়ানো হয়েছে। বিশেষ করে একেবারে শুরুর দিকে জৈব রসায়নের সূচনা পর্ব, তারপর হচ্ছে সমানুতা, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তারপর অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়াগুলো, তারপর সমানতা, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এরপর হচ্ছে তোমাদের অ্যালডিহাইড, কিটোন, অ্যামিন, মোটামুটি সবকটি কভার করা হয়েছে। এছাড়াও আরও কিছু ছোট ছোট টপিক আছে যেগুলো থেকে তুলনামূলকভাবে কম প্রশ্ন আসে, যেমন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, ফেনল, এই পার্টগুলো আমরা একটু বাসায় পড়তে হবে, ঠিক আছে? এরপর গুরুত্বপূর্ণ নামীয় বিক্রিয়াগুলো আমরা একটা চার্ট করে বাসায় পড়বো, কারণ নামীয় বিক্রিয়া থেকে বরাবরই প্রশ্ন হয়, উচ্চ ভর্তি পরীক্ষায় হতে পারে, সব জায়গায় প্রশ্ন হতে পারে। সো এই বিষয়গুলো আমরা একটু বাসায় দেখাশোনা করব। অফিসিয়ালি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি তোমরা আগামী ক্লাসেও এভাবে উপস্থিত থাকবে। আগামী শনিবার স্বপ্ন পূরণের পেজ থেকে লাইভ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।